পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিছু দলের আন্দোলন গ্রহণযোগ্য নয়। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোট আর পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। রাজধানীতে 7টি দলের মানববন্ধন। শাপলাকে প্রতীক না বানাতে এখনো অনড় ইসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার। প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইতালিতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন হবে। আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ঢাকা মহানগরীতে 7টি রাজনৈতিক দলের মানববন্ধন। মানববন্ধনে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কানে পানি না গেলে কঠোর আন্দোলন ঘোষণার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। সরকারের 4-5জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। কোন একটি দলের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। কমিশনের সিনিয়র সচিব জানালেন, তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে বিকল্প না জানালে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করেছে ইসি। আমরা আপনাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ। এর মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ 2 পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানায়, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমার এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে কোনোভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা। পুলিশের বাধায় সচিবালয় অভিমুখে লং মার্চ করতে পারেননি এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা ভবনের সামনে কয়েক ঘন্টা অবস্থানের পর আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
লাগাতার আন্দোলনের তৃতীয় দিনেও দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। সচিবালয় যাওয়ার আগেই হাইকোর্ট মাজার চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষকদের লং মার্চ। পরে সড়কে বসেই আন্দোলন চালিয়ে যান তারা। স্লোগানে তাদের দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষকরা। ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না। সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। রাতেও অনড় অবস্থানে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে থেকে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সংশ্লিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হলে বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এইরকম তালবাহানা আমরা শুনবো না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা এই রক্ত রঞ্জিত প্রজ্ঞাপন ছাড়া এই রাত্রি থেকে এখান থেকে উঠবো না। অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, এমনকি অর্থ উপদেষ্টারও আমরা পদত্যাগ চাই। শিক্ষকদের সাথে এরকম তামাশা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা জাতির জন্য এবং এটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এদিন দুপুরে শিক্ষকদের সঙ্গে শহীদ মিনারে আলোচনা করে প্রশাসন। এ সময় তাদের আইন শৃঙ্খলার অবনতি না করে কর্মসূচি পালনের অনুরোধ জানায় পুলিশ। কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন এবং আমরা কোনো কিছু হলে পরস্পর কথা বলে পরস্পর সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে রোববার থেকে দাবি নিয়ে রাজপথে নামেন শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। দেশের অর্থনীতিকে ধ্বংস করে স্বৈরাচার সরকার পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভেঙে পড়া অর্থনীতি প্রবাসীদের রেমিটান্সে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। ইতালি সফরের তৃতীয় দিনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই, বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো।